পড়ন্ত বিকেলের রোদে চায়ের দোকানে নরেন আর সতীশ আড্ডা মারতে থাকে। কিন্তু চায়ের দোকানের সুধীর হঠাৎ দেখে তাদের মধ্যে তর্ক লেগে যায়। আরে কি গো, তোমরা এরকম কথা বলতে বলতে তর্কাতর্কি কেন লাগিয়ে দিলে? আরে দেখো না সুধীরদা, সতীশ আমার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। ওকে কতবার বলছি যে কৈখালির জায়গাটা খুব একটা ভালো জায়গা নয়, কিন্তু কে শোনে কার কথা? হ্যাঁ গো সতীশদা, আর নরেন দাদা ঠিকই বলছে। আমিও শুনেছি ওই জায়গাটা খুব একটা সুবিধের জায়গা নয়। ওখানকার একটা পুরনো বাঁশ বাগান আছে, সেখানটা তো একেবারেই নয়। কেন বলো তো, কি এমন আছে সেখানে যে সেই কথা আমাকে বিশ্বাস করতে হবে? নিজের চোখে কিছু না দেখলে আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। আর আমি ঠিক করেছি আমি সেখানেই যাব। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু সতীশের যাওয়ার কথা শুনে দুজনেই হতভম্ব হয়ে গেল। কিন্তু সতীশকেও তো আর একা ছেড়ে দেওয়া যায় না, তাই নরেন জোর করেই ওর সঙ্গ নিল। নরেন সতীশকে বারবার অনুরোধ করতে লাগলো, বলছি ভাই, বলছি এরকম তর্কাতর্কি করে আমাদের সেখানে কি যেতেই হবে? আর না গেলে কি হচ্ছিল না? সতীশ রেগে গিয়ে বলে, শোন, তোর যদি ইচ্ছে না হয় আমার সাথে নাই আসতে পারিস, তাহলে আমি একাই চলে যাব। এই বলে দুজনে মিলে বেরিয়ে পড়ল কৈখালির উদ্দেশ্যে। সেখানে ছিল সতীশের এক আত্মীয়র বাড়ি। তারা সেখানে গিয়েই উঠল। নরেনের যেন এখনো গা ছমছম করছিল। সে কিছুতেই তার মাথা থেকে কুচিন্তা দূর করতে পারছিল না। এই ভেবে তারা সেই রাতটা কোনো রকমে কাটিয়ে দিল। তারপরের দিন তারা ঠিক করলো যে তারা সেই বাঁশ বাগানের দিকে যাবে। কথা মতো তারা তাই করলো। দেখ, তুই যে বলছিলিস জায়গাটা ভালো নয়, এই দেখ কত সুন্দর মনোরম পরিবেশ, কিরকম ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর কি চাই বলতো? হ্যাঁ, তাই তো দেখছি। এই বলে নরেন থেমে গেল, আর তার চোখ পড়ল দূরের একটা বাঁশ বাগানের দিকে। সেই দিকের বাঁশগুলো কেমন যেন অদ্ভুত, ঠিক যেন কোনো মেয়ে তার চুলগুলো খুলে পিঠের ওপর মেলে দিয়েছে। সে বলে উঠল, এই ভাই, দেখ, ওই দিকের বাঁশগুলো কেমন কেমন একটা লাগছে না? তোর মাথাটার সাথে তোর চোখগুলো গেছে। একে তো প্রথম থেকেই ভয় দেখিয়ে আসছিস, আর এখন আবার তোর চোখগুলো খারাপ হয়ে গেল। হ্যাঁ, তাই হয়তো হবে। এই বলে সে চুপ করে গেল। তখন সতীশ আবার বলে উঠল, ভাই বুঝলি, আমার এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। ভাবছি এখানে আমরা দুজনে আর সুধীরদাকেও ডেকে নিয়ে একটা চড়ুই ভাতির আয়োজন করব, কি বলিস? বলিস কি রে? না 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 না, এটা মনে হচ্ছে না ঠিক হবে। বলি তখন নরেনের চোখ আবার সেই বাঁশ বাগানটার দিকে গেল। দেখল এবার যেন সে এক বিদ্রুপের হাসি হাসছে। যা বলছি ঠিকই বলছি, আর আমাদের চড়ুই ভাতির প্রধান মেনু তো থাকবে মাংস। যা যা রান্না হবে সব কিছুতেই মাংস থাকবে, কারণ ওইটা আমি খুব ভালোবাসি। নরেন বারবার সতীশকে সাবধান করতে লাগলো, আর বাঁশবাগানের দিকে তাকাতে লাগলো। সে একই দৃশ্যে তার চোখ পড়ল, কিন্তু সতীশ তার কোনো কথা শোনে না। এদিকে সুধীরকেও খবর পাঠানো হলো। পরের দিন সুধীরও এসে হাজির হলো। বাঁশবাগানে মাংস রান্না হবে এটা শুনে সে আতঙ্কিত হয়ে গেল, আর সতীশও কোনো কথা শুনছে না। চড়ুই ভাতির সব তোড়জোড় শেষমেশ হয়েই গেল। কোথায় গেলি সব? নিয়ে আয় নিয়ে আয়, বেলা যে বয়ে সন্ধে হতে চললো রে। তাহলে এক কাজ কর, সন্ধেবেলাতেই আমরা চড়ুই ভাতি করবো। কিরে, কি বলিস তোরা? এটা না একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবার। শোন, এইসব করিস না, আমার জায়গাটা খুব একটা সুবিধার লাগছে না। অবশেষে সতীশ উনুনটা ধরালো। এমন সময় একটা দমকা হাওয়ায় উনুনটা এক নিমেষে নিভে গেল। এমন সময় নরেন চিৎকার করে উঠল, ভূত ভূত! আমি বলেছিলাম এইসব করা ঠিক হচ্ছে না, এখানে 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 ভূত আছে। তুই চুপ করবি? একটা হাওয়া দিয়েছে না কি দিয়েছে, অমনি ভূত বলে চিৎকার করে উঠল। বলি পেটে কি কিছু পড়েছে নাকি? নরেন চোখ খুলে দেখল সব নিস্তব্ধ।
এদিকে উনুনটাও নিভে গেছে। সুধীর দা সেই উনুনটায় ফোঁ দিয়ে জ্বালানোর চেষ্টা করছে, আর তখনই উনুনটা জ্বলে উঠল। সেই মুহূর্তে নরেনের চোখ পড়ল উনুনের আঁচটার মতন এক জোড়া জ্বলন্ত চোখ এদিকেই এগিয়ে আসছে। নরেন আবার চিৎকার করে উঠল, ও ও ওই যে দেখো, ও এগিয়ে আসছে, ও এদিকে এগিয়ে আসছে। সতীশ আবার ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দিল। দেখলো একটা শিয়াল মাংসের গন্ধে গন্ধে এসে জুটেছে। ওকে তাড়িয়ে এবার ওরা মাংস রান্নার তোড়জোড় করতে লাগলো। অমনি একটি কালো হাত যেন মাংসের কড়াইয়ের দিকে বাড়িয়ে দিচ্ছে। নরেনও আবার সেটা লক্ষ্য করলো, কিন্তু কিন্তু সেটা সে আর কাউকে বলল না, কারণ তার কথা কেউ বিশ্বাস করবে না। তাই সে চুপ করে রইল। এবার তিনজনেই লক্ষ্য করলো বাঁশবাগানটা কেমন যেন দুলে উঠল। তিনজনেই খুব ভয় পেয়ে গেল। বলছিলাম, বাঁশবাগানটা কেমন যেন নড়ে উঠল, তাই না? হ্যাঁ, তোকে আমি অনেক আগে থেকেই বলছি এই জায়গাটা ভালো নয়, ভালো নয়, কিন্তু তুই তো আমাদের কথা শুনছিসই না। হ্যাঁ, আমিও যেন দেখলাম, মনে হলো কেমন যেন নড়ে উঠল। হঠাৎ আবার উনুনটা নিভে গেল। তারপরেই এবার তিনজনেই দেখলো একটা কালো লম্বা হাত মাংসর কড়াইয়ের দিকে বাড়াচ্ছে আর এক পিস করে মাংস তুলে নিয়ে যাচ্ছে। তিনজন তখনই তিনজনকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, কে তুমি? কে মাংসের কড়াইয়ের দিকে হাত বাড়াচ্ছ কেন? কে রে, মাংসের কড়াইয়ের দিকে হাত বাড়াচ্ছিস কেন? কে তুমি? কিন্তু উল্টো দিক থেকে কোনো উত্তরই এলো না। তারা আবার লক্ষ্য করল মাংসের ঝোলের রং তখন রক্তের মতন লাল হয়ে যাচ্ছে। তারা তো আরো ভয়ে জড়সড় হয়ে গেল। তাদের সাথে যে কি ঘটছে তারা কিছুই বুঝতে পারছে না। তারা শুধু একে অপরের দিকে তাকাতে লাগলো। কাণ্ড কারখানা তো স্বাভাবিক নয়। তারা বুঝতে পারল কিছু এমন ঘটছে যা ঠিক নয়। সুধীরদা বলে উঠল, বুঝলে তো, আমি কিন্তু তোমাদের আগেই সাবধান করে দিয়েছিলাম, তোমরা কেউ আমার কোনো কথা শুনলে না। এখন দেখছো কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ গো সুধীরদা, এবার আমি সব ভূতে বিশ্বাস করতে পারছি। হ্যাঁ গো, নিশ্চয়ই নিশ্চয়ই সব আছে। নরেন তাদের পেছনেই বসেছিল, কিন্তু ভয়ে সে মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছিল না। হঠাৎ তারপরে একটা চিৎকার শুনতে পাওয়া গেল। সতীশ বলল, এই তো, এটা তো নরেনের গলা। কোথায় ও? পিছনেই তো বসেছিল। ভাই ভাই, আমার পিঠে কে যেন একটা ধারালো কিছু দিয়ে আঁচড় কেটে দিল। সতীশ দেখল সত্যিই তাই, আর তার থেকে ঝরঝর করে রক্ত পড়ছে তখন। আর তখনই সে অট্ট হাসি শুনতে পাওয়া গেল। তারপরেই দেখল একটা কাটা মুন্ডু মাংসের কড়াইয়ের মধ্যে পড়ে আছে। সেখানে তাদের আনা কোনো মাংসই ছিল না। এই সব দেখে নরেন তো অজ্ঞান হয়েই সেখানে পড়ে গেল। মুন্ডু আবার যে কখন তাদের আনা মাংসে পরিণত হয়েছে সেটা তারা লক্ষ্য করেনি। এইভাবে সেই বাঁশবাগানে নানান ভৌতিক কাণ্ড কারখানা চলতেই লাগলো। দেখতে দেখতে ভোরের আলো ফোটা শুরু হলো। সব আগের মতন হয়ে গেল। গত রাতের কোনো চিহ্নই সেখানে আর নেই। তারা তিনজনেই সেই বাঁশবাগান থেকে চলে গেল। আবার তারা ঠিক করলো যে তারা সেখানে আবার যাবে, তবে এবার আর মাংস রান্না করা নিয়ে নয়, কাঁচা মাংস নিয়ে যাবে। যথারীতি তারা সেখানে কাঁচা মাংস নিয়ে যাচ্ছিল। হঠাৎ সতীশের কানে কে যেন ফিস ফিস করে বলে উঠল, আমি তো এটাই চাইছিলাম এতদিন ধরে, তোরা আমার সেই ইচ্ছে পূরণ করতে এসেছিস। সতীশ তখন পেছনের দিকে তাকাতেই দেখল কেউ নেই। সামনের দিকে তাকাতেই একটা বিভৎস বিকৃত মুখ সরে গেল, আর তখনই সেই মাংসের টুকরোগুলো সেখানে ফেলে ছুটে গিয়ে লুকিয়ে পড়ল। আর আড়াল থেকে সব লক্ষ্য করল। দেখল একটা মাঝবয়সী মহিলা তাড়াতাড়ি সেখানে এসে মাংসগুলোকে কুড়িয়ে কুড়িয়ে অসভ্যের মতন খাচ্ছে, যেন কতদিন সে
অভুক্ত। এই তিনজন তখন সাহস দেখিয়ে আড়াল থেকে বেরিয়ে এসে তাকে জিজ্ঞেস করলো, কে কে তুমি? এই বাঁশবাগানেই বা কি করছো? সে তখন কোনো উত্তর না করেই তাদের দেখে সেখান থেকে পালিয়ে গেল। তখন নরেন বলে উঠল, বুঝলি, নিশ্চয়ই কোনো কারণ আছে এর পেছনে। আমাদেরকে এই বাঁশবাগানে আবার আসতে হবে। আমার কি মনে হয় জানিস তো, এই মাংস রান্না দিয়েই সমস্ত ঘটনার উন্মোচন করতে হবে। ঠিক নরেন, এতক্ষণ একটা ঠিক কথা বলেছে। তাই আমরা ঠিক করছি যে আমরা এইখানে আবার একটা চড়ুই ভাতির আয়োজন করব। কিন্তু দাদা বাবুরা, এতে যদি হিতে বিপরীত হয় তখন কি হবে? সতীশ মাথায় চুলকোতে থাকে, ভাবতেই থাকে যে কি করলে কি করা যায়। সতীশ ভাবতে ভাবতে একটা কথা তার মাথায় খেলে গেল। সে বলে উঠল, জানো তো সুধীরদা, আমি শুনেছি মানুষ মরার আগে তার একটা শেষ ইচ্ছে থাকে। এই আত্মারও আমার মনে হয় একটা শেষ ইচ্ছে থেকে গেছে, তাই সে এখনো মুক্তি পাচ্ছে না। হ্যাঁ ভাই, আমিও একবার শুনেছিলাম জানিস তো। তুই এবার যা ঠিক মনে হয় সেটাই কর, আমরা তোর সাথেই আছি। অবশ্য তোকে বলছি ঠিকই, কিন্তু আমার মনে মনেও না খুব একটা ভয় করছে। ভয় পাস না, আমি আছি তো। তার পরের দিন তারা তিনজন মিলে আবার সেই বাঁশবাগানের মাংস রান্নার তোড়জোড় শুরু করলো। তবে সেই দিনটা কোনো সাধারণ দিন নয়। সেই দিনটা ছিল অমাবস্যা তিথি। চারিদিকে যেন একটা ঘুটঘুটে অন্ধকার, কোথাও যেন কিছু দেখা যাচ্ছিল না। আলোর মধ্যে জ্বলছে শুধু তাদের কাছে থাকা একটা হ্যারিকেন আর সেই উনুনের গনগনে আঁচ। মাংস রান্নার সুগন্ধটা এত সুন্দর বেরিয়েছে যে আর চারিপাশ থেকে কোনো গন্ধই তাদের নাকে আসছে না। তারা তিনজনেই তখন দেখল যে আগুনের পাশে কে যেন একটা চুপ করে বসে আছে, মাংসের কড়াইয়ের দিকে তাকিয়ে। চোখগুলো জ্বলন্ত আগুনের আঁচ, সেগুলো এখন খোলা। পরনে একটা সাদা শাড়ি রয়েছে তার। তখন তারা বলাবলি করতে লাগলো, এই এই ওই দেখ, ঠিক এসে হাজির হয়েছে। কিন্তু কিন্তু এটা কি দেখছি? কি রে, কি দেখছিস? ওই হাতের আঙুলগুলোই তো নেই। ও খাবে কি করে? ওটাই তো ব্যাপার রে, ও কি করে খাবে? নরেন সাহস দেখিয়ে বলল, এই নাও, এই নাও তোমার জন্য মাংস। দাও দাও, এই আশাতেই তো এতদিন বেঁচে আছি। কেন? না মানে আমাদেরকে বললে একটু ভালোই হতো, তোমার মুক্তি দেবার ব্যবস্থা করতাম। পেতনি বলতে লাগলো, আমি মাংস খেতে খুবই ভালোবাসতাম। রোজ আমার খাবারে মাংস থাকতো। বাবা আমাকে খুবই ভালোবাসতো, তাই আমাকে রোজ মাংস এনে দিত। একদিন ওই বেশি মাংস খাওয়ার জন্যই আমি মারা গেলাম। সেই থেকে আমি এই বাঁশবাগানে আছি পেতনি হয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি লোকেদের ভয় দেখিয়ে আর মাংস খেও না। কোনো একটা ব্যবস্থা ঠিক করব, এটা ঠিক নয়। ঠিকই বলেছো, তবে এটাও ঠিক যে আমার মুক্তি ঘটবে একটা উপায়। কি উপায়? তোমাদের মধ্যে কাউকে প্রত্যেক অমাবস্যার রাতে আমাকে মাংস এনে দিতে হবে, 12 বছর ধরে এই বাগানেই রান্না করে। তোমরা রাজি? আর যাবার সময় তোমাদের তিনজনের শরীর থেকে এক ফোঁটা করে রক্ত আমাকে দিয়ে যেতে হবে। তারা তিনজনেই তখন তার কথায় রাজি হয়ে গেল। এইভাবে তারা তিনজন দিনের পর দিন ওই বাঁশবাগানে আসে আর মাংস রান্না করে ওকে খাইয়ে দিয়ে এক ফোঁটা করে রক্ত দিয়ে যায়। এইভাবে একটা একটা করে দিন কেটে যায়। পেতনি এসে সন্তুষ্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ একদিন পেতনি খুব রেগে গেল, কারণ তার মাংসের স্বাদ একঘেয়ে হয়ে গেছে। এবার তার যেন মনে হচ্ছে কিছু অন্য মাংস পেলে ভালো হয়। তাই সে মনে মনে ঠিক করে যে এদের তিনজনের মধ্যে কোনো একজনকে সে মেরে রক্ত মাংস খাবে। পরের অমাবস্যার দিন যখন তারা তিনজনেই আসলো, তখন সে তাদেরকে বলল, বুঝলি তো, এই মাংস খেতে আমার আর ঠিক ভালো লাগছে না। আমাকে কি তোরা কোথাও থেকে একটা জ্যান্ত মানুষ এনে দিতে পারবি? কি বলছো তুমি? এটা আমাদের পক্ষে সম্ভব নয়। আর কেউ আমাদের সাথে আসতে রাজি হবে কেন? তাহলে সেটা যদি না পারিস, তাহলে তোদের তিনজনের মধ্যে কারো একটা প্রাণ আমি নেব। তিনজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারা সেই দিনের মতন পেতনির কথা শুনে সেখান থেকে চলে গেল। তারা আবার সুধীরদার চায়ের দোকানে গিয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে লাগলো। সুধীরদা তখন বলল, আমি এবার আর তোমাদের সাথে যাচ্ছি না,
তোমাদের যাওয়ার হলে যাও, না হলে যা ভালো বোঝো করো। কিন্তু সুধীর দা, এতদিন তো আমরা তিনজনেই যাচ্ছিলাম, এখন তুমি সরে গেলে কি করে হবে? সুধীর দা, তুমি আমাদের সাথে না গেলে পেতনি হয়তো আমাদের দুজনকে একেবারে শেষ করে দেবে। হয় তুমি আমাদের সাথে চলো, আর না হলে একটা উপায় বার করো। সুধীর তখন মনে মনে কি একটা ভেবে খুব আনন্দ পেল। পেতনি এবার ওদের দুজনকে মেরে রক্ত মাংস খাবে, আর সে নিজে পেতনির হাত থেকে রক্ষা পাবে। কিন্তু সে নিজেই ভাবতে পারছিল না যে তার জন্য কি অপেক্ষা করছে। এদিকে পেতনি যে কতটা শক্তিশালী সেটা সুধীরও টের পেল না। নরেন আর সতীশ দুজনেই চলল সেই বাঁশবাগানের পেতনির কাছে। গিয়ে তারা দেখল যে পেতনি তাদের জন্যই যেন অপেক্ষা করছে। সতীশ বলল, আমরা চলে এসেছি, তোমার কথা মতো আমরা চলে এসেছি। কিন্তু তোদের আরেকজন কোথায় গেল? আসবে নাও, তোমার আমাদের খাবার হয় খাও, না হলে ছেড়ে দাও। সবারই তো প্রাণের ভয় আছে, কেউ কি স্বেচ্ছায় নিজের প্রাণ দিতে চায়? ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু জানিস তো, যারা বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমি তাদেরকে দু চোখে দেখতে পারি না। কিন্তু আমরা তো তোমার সঙ্গে বা কারোর সঙ্গে এইরকমটা করিনি। সেই তুমি যেদিন থেকে বলছো সেদিন থেকে আমরা কিন্তু তোমার সব কথা শুনছি। ঠিক আছে, আজ তোরা বাড়ি চলে যা, আজ আর তোদের খাবো না। নরেন আর সতীশ দুজনেই একসাথে বাড়ি চলে এলো। তারা ভেবে পাচ্ছিল না যে পেতনি তাদের কেন ছেড়ে দিল, কিন্তু এই কথাটাই যে তারা পেতনিকে জিজ্ঞেস করবে সেই সাহস তাদের হচ্ছিল না। সতীশ, বলছি পেতনি কেন আমাদের ছেড়ে দিল বলতো? জানি না রে, তবে কি পেতনির খাবার জোগাড় হয়ে গেল নাকি? যা হয়েছে হয়েছে, চল এবার বাড়ি যাই। এদিকে সুধীর রাতের খাবার খেয়ে ঘুমোতে যাবে, এমন সময় দেখলো তার বিছানায় কে যেন একটা শুয়ে আছে। কে তুমি? পেতনি তার দিকে ঘুরতেই সুধীরের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবার জোগাড়। সে শুধু ভেবে পাচ্ছিল না যে পেতনি তার ঘরে কি করছে। ভাবছিস তো যে আমি এখানে কি করছি? আমার তো এতক্ষণ নরেন আর সতীশকে খেয়ে বাঁশবাগানে থাকা উচিত ছিল, কিন্তু আমি ওদেরকে খাইনি। তুই কি ভেবেছিলি যে তুই ওদেরকে পাঠিয়ে দিয়ে ওদের সাথে চালাকি করে তুই নিশ্চিন্তে থাকবি? এই বলে পেতনি তার দিকে এগিয়ে আসতে লাগলো। সুধীর তখন কি করবে খুঁজে পাচ্ছিল না। সে এক পা করে পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ তার কোনো কিছুর সাথে ধাক্কা লাগে আর মাটিতে পড়ে যায়। এমন সময় পেতনি সুধীরের হাত পা ছিন্ন ভিন্ন করে মাংস খেল। তার পরের দিন নরেশ আর সতীশ সুধীরের চায়ের দোকানে গিয়ে দেখল তখনও পর্যন্ত তার দোকান বন্ধ। সতীশ বাইরে থেকে সুধীরকে হাঁক দিল, সুধীর দা, ও সুধীর দা, কোথায় কোথায় গেলে? আজ কি দোকান খুলবে না নাকি? দেখো দেখি কোথায় গেলে। দেখো, কাল কিন্তু আমাদেরকে পেতে ছেড়ে দিয়েছে, খাইনি আমাদেরকে। কি ব্যাপার বলতো, কোনো সারা টারা পাচ্ছি না। শরীর খারাপ করলো নাকি? একাই তো থাকে এখানে, কি জানি বাবা। কোনো সাড়া না পেয়ে তারা দুজনে ভেতরে গিয়ে যে দৃশ্য দেখল তাতে তাদের রক্ত হিম হয়ে গেল। দেখল সুধীরের হাত পা মাথা চারিদিকে টুকরো টুকরো হয়ে পড়ে আছে, আর চারিদিকে রক্ত এ মাটি ভিজে যাচ্ছে। সুধীরদার এই অবস্থা কে করলো এটা ভাবতে ভাবতে তাদের তখন সেই পেতনির কথা মাথায় এলো। বুঝলি বুঝলি নরেন, এইটা এইটা সেই পেতনির কাজ। পেতনির তাহলে মনে মনে এই ছিল, কাল সে আমাদের ওখান থেকে ছেড়ে দিল আর ওই কথাটা বলল। যেহেতু সুধীরদা আমাদেরকে জব্দ করবে ভেবেছিল, সে ভেবেছিল পেতনি আমাদেরকে খেয়ে নিক আর ও নিজে সুরক্ষিত থাকবে, কিন্তু পেতনি শেষমেশ সুধীরদাকেই তার শাস্তি দিল। এই বলে তারা একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে চলে গেল। আর তারপর থেকে কখনোই সেই পেতনিকে আর দেখা যায়নি, আর তার সাথে সাথে সেই বাঁশবাগানও সেখানে আর নেই। সতীশ আর নরেন এরপর থেকে কখনোই আর কৈখালির দিকে পা মারায়নি।